সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে আজ 3 দিন ধরে অপেক্ষা করছিলাম। এই 7 বছরে আল্লাহ তাআলার কাছে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছি। চেনা জানা কোনো ডাক্তারই বাদ দেয়নি, সবাইকে দেখিয়েছি। অনেকেই বলেছে ফকির কবিরাজ দেখাতে, কিন্তু কাজটা শিরিক, তাই নিজেকে আটকে রেখেছিলাম। তা না হলে এটাও বাদ যেত না। গত 3 দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি, রেজাল্ট পজিটিভ এসেছে। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। এতদিনে আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছেন। মনে মনে ভাবছিলাম এটা শুনে আমার স্বামী অনেক খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 1 বছর পর থেকেই আমার স্বামী এবং আমার শাশুড়ি সন্তানের জন্য বায়না করতে লাগলো। যদিও আমার আরো পরে বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের সবার আবদারের সামনে আর কিছুই বলতে পারলাম না। আমিও রাজি হয়ে গেলাম। এরপর থেকে দেখতে দেখতে 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি বছরের পর বছরও পার হয়ে যেতে লাগলো, কিন্তু আমি এখনো কনসিভ করলাম না। ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত। শুরু হয়ে গেল ডাক্তার দেখা দেখি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। বিয়ের 6 বছর পর আর ধৈর্য ধরতে না পেরে আমার স্বামী অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো। অবশ্য আমার শাশুড়ি এই ব্যাপার নিয়ে তার ছেলেকে অনেক আগেই বলেছিলেন। নির্ঘাত আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে এই এত বছর আমার স্বামী মুখ বুজেছিলেন, কিন্তু 6 বছর পর যখন দেখলো আমার আর সন্তান হয় না, তখন আমার স্বামী ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তখন বলে, তুমি এই বাড়িতেই থাকবে, তোমার কোনো অযত্ন হবে না, শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে। আমার স্বামীর জন্য এই কথাটা বলা সহজ হলেও আমার জন্য ব্যাপারটা নেওয়া অনেকটা কষ্টের ছিল। তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম, হাতে পায়ে ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে। আমাদের জীবনে যা ঘটেছে এতে আল্লাহ তাআলার হাত ছাড়া কিছুই নেই। তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না। এই কথা বলার পর আমার স্বামী আর কোনো কথা বলল না, সে থেমে গেল। অবশেষে সেই আনন্দের দিন চলেই আসলো। আমি মোমবাতি আর ফুল দিয়ে পুরো রুম সাজিয়েছি, সেই প্রথম বিবাহ বার্ষিকীতে যেমন সাজানো হয়েছিল। একটা কেকও অর্ডার করে আনিয়েছিলাম। শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় আসবে। রাত 12টার সময় কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজার সামনে আমার শাশুড়ি, পেছনে আমার স্বামী, আর আধা ঘন্টা টানা বেনারসি শাড়ি পরে একটা মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে। আমি আমার স্বামীর মুখের দিক তাকালাম। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে তখন আমার শাশুড়ি বলে উঠল, নতুন বউকে কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রাখবো, তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও। আমাকে সরিয়ে দিয়ে আমার শাশুড়ি, সাথে আমার স্বামী আর তার নতুন বউ ঘরে প্রবেশ করলো। তবে সকালে আমার শ্বশুর বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছেন, রাতে ফিরতে অনেক দেরি হবে। তবে এই বুঝি সেই আত্মীয়। আমি আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে ঘরে সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, আর ঘরটাও হালকা গোলাপ দিয়ে একটু সাজিয়েছিলাম। একদিকে বিরিয়ানির ঘেরান, আর একদিকে তাজা ফুলের সুবাস। সারা ঘর জুড়ে মোমো করছে। এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি তার ছেলের নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে। বেডরুমে এসে দেখে রুমটা সাজানো, এবং রুমটা সাজানো দেখে বলে ওঠে, ভালোই হয়েছে রুমটা সাজিয়েছো, না হলে এত রাতে অন্য কোনো ব্যবস্থা করতে হতো। আমি আমার শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কারণটা তো আমি জানি, আমার স্বামীর সাথে আমার শাশুড়ি একটা সন্তানের জন্য কতটা উৎসুক ছিলেন। তবে আমি আমার স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে আমি খুব কষ্ট পেতাম, খুব ভয় পেতাম, আর মনে মনে ভাবতাম কত মানুষই তো কত কথা বলে, একটা সন্তানের জন্য কেউ আবার দ্বিতীয় বিয়ে করে নাকি। আর যাই হোক, আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, আমার স্বামী আমাকে কখনোই ঠকাবে না। কিন্তু হায় আফসোস, আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী নতুন বউ বিয়ে করে আনলো। নতুন বউকে রুমে রেখে আমার স্বামী আমার পাশের ড্রয়িং রুমে এসে বসলো, আর এসে কিছুটা অপরাধীর মতো মাথা নত করে বলল, আমার এই বাড়িতে কোনো কষ্ট হবে না, আমার সব চাহিদা সে পূরণ করবে। এই কথা বলে সে আমার রুম থেকে চলে গেল। কিন্তু আজ আমি আমার রুমে নেই, আজকে আছে তার নতুন বউ। এর মাঝে আমার শাশুড়ি একবার আমাকে ডেকে গেছেন। তিনি বললেন আজকে নাকি ওই রুমে তার ছেলে আর ছেলের নতুন বউ ঘুমাবে, তুমি এসে আমার পাশে ঘুমাও। এ কথা শুনে মনে মনে ভাবছিলাম, আজ ওই রুমে নতুন বউ আছে, কালকে কি থাকবে না, পরশু কি থাকবে না, তাহলে কি আমি সারাটা জীবন কোথায় ঘুমাবো? এভাবে তো আর জীবন চলবে না। সারা রাত কেঁদেছি। আমার মনের ভিতর যে কেমন লাগছিল এটা আমি কি করে বোঝাবো আপু। ভোরে রুমের দরজা খোলার শব্দ টের পেলাম। আমার স্বামী রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গেল। বাইরে থেকে শব্দ শুনেই বোঝা যাচ্ছিল সে ফ্রেশ হচ্ছে। তখন আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তখন সাথে সাথে আমি আমার রুমে ঢুকলাম। রুমের আবছা আলোয় বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে। আমি কোনো শব্দ না করে আমার ড্রয়ার খুলে আমার কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে বের হয়ে চলে আসলাম। রাতে অনেক চিন্তা করেছি, আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না। কারণ নিজের স্বামীকে অন্য একটা মেয়ে স্বামী বলে ডাকতেছে, আমার স্বামী অন্য একটা মেয়েকে আদর করতেছে।
করতেছে। আমি কখনো নিজ চোখে দেখতে পারবো না। তবে বেরিয়ে আসার আগে আমি আমার স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে এসেছি, কারণ আমি জানি সকালে সে রান্নাঘরে আসবে আমার সাথে দেখা করতে, আমার হাতের এক কাপ চা খেতে। সে হয়তো আমাকে জড়িয়ে ধরে কিছুটা অনুতপ্ত হবে, কিন্তু সেই জায়গাটা আমি আর রাখিনি, আর কখনো রাখবো না। কান্না করতে করতে চিঠিতে লিখেছিলাম, প্রিয় স্বামী, কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তি পর্যন্ত পাবো না, তাই বাধ্য হয়ে লিখে যাচ্ছি। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, এখনো কতটা ভালোবাসি, আর পরেও বাসবো। কিন্তু এখন আর তোমার কাছে আমি থাকবো না। জানো আমি বন্ধা নই, ডাক্তার বলেছিল আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ যখন মুখ তুলে চাইবেন তখনই আমাদের সন্তান হবে। আমি তোমাকে অনেক বুঝিয়েছি, ভাগ্যে যদি সন্তান থাকে অবশ্যই দেবেন, কিন্তু তোমার অবুঝ মন আমার কোনো কথাই মানেনি। তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে। তুমি যতই বলো না কেন তুমি আমার জায়গাটা আমাকেই দিবে, কিন্তু বিশ্বাস করো একই রাজ্যে দুজন রাজত্ব করতে পারে না। আর যাকে বিয়ে করে নিয়ে এসেছো সে তো কোনো দোষ করেনি, তাকে কেন অযথা কষ্ট দিব? তাই আমি নিজেই সরে যাচ্ছি। আমি আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে কোনোদিন বাধা দেইনি, শুধুমাত্র এই বিয়ের ব্যাপারটা নিয়ে আমি বাধা দিয়েছি, কারণ আমি আমার জায়গাটা অন্য কাউকে কখনো কোনোদিন দিতে পারবো না, আর এটা মেনেই চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি প্রেগন্যান্সি রিপোর্টটা রেখে গেলাম। আমি কনসিভ করেছি 2 মাস হলো, 4 দিন আগে রিপোর্টটা হাতে পেয়েছি। ভেবেছিলাম বিবাহ বার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু দেখো তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। আমি কেন একা একা কষ্ট পাবো? তুমিও সামান্য অংশীদার হও, তুমিও তো বাবা, তাই না? সারা জীবন এটা ভেবে কষ্ট পাবে যে কমতির জন্য তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে তা আমার মধ্যেই পূরণ হলো। আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না, কারণ আমার সন্তানদের তার বাবার প্রয়োজন। তুমি আমার সন্তানকে সময় মতো দেখতে পাবে, আর আমাকে ফেরানোর চেষ্টাও করো না, তাতে ফলাফল আরো খারাপ হবে। তুমি শুধু এটা মনে রেখো তুমি তোমার সেই ছোট্ট বউটাকে হারালে। সত্যি কথা বলতে পুরুষ মানুষের মন বোঝা সত্যিই দায়। যদি কোনো নারী কখনো মা হতে না পারে তখনও পুরুষ অন্য নারীর কাছে চলে যায়, আবার যদি কখনো কোনো নারী মা হয় তখনও পুরুষ অন্য নারীর কাছে যায়। আসলে পুরুষ চায় কি?